ভাবতে পারেন, কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বেই রয়েছে এমন এক জায়গা যা ব্যাংক ব্যালেন্সের হিসাবে একসময় টক্কর দিত খোদ লন্ডনকেও। আমি বলছি না, বলেছিলেন স্বয়ং রবার্ট ক্লাইভ। এমন এক জায়গা যেখানে শতাব্দী পেরোনো ইমারতগুলোর খিলানে, ফাটকে, গম্বুজে আজও লেগে আছে ফিকে হয়ে যাওয়া নবাবী মসলিনের রং। হাওয়ায় যেন এখনো ভেসে বেড়ায় বাদশাহী আতরের গন্ধ। নিঃশব্দে বয়ে চলা ভাগীরথী যেখানে খুব কাছ থেকে দেখেছে বহু দিন বদলের গল্প। বৃষ্টি ভেজা হাইওয়ে বেয়েই আজ বেরিয়ে পড়লাম 450 বছরের ইতিহাসকে নতুনভাবে ছুঁয়ে দেখতে মুর্শিদাবাদ। আমি এখন মোটামুটি কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে স্ট্র্যান্ডেড আটকে গেছি, কারণ বিভৎস জোরে কালবৈশাখী চলে এসছে। বাইরেটা জাস্ট দেখুন আপনারা, বিভৎস জোর ঝড় বৃষ্টি হচ্ছে। আমি বাইকটা বাইরে রেখেছি আর এখানে একটা শেল্টার নিয়েছি একটা দোকানে। আমি জানি না কখন পৌঁছবো, এখনো 3.5 ঘন্টার ওপরে রাস্তা বাকি আছে। তো ঝড় বৃষ্টিটা থামলে তারপর বেরোচ্ছি। কৃষ্ণনগরে দাঁড়িয়ে এখন চায়ের দোকান থেকে চা খাচ্ছি। পুরো রাস্তাটা বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে অত জোর হচ্ছে না, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর পুরো ভিজে গেছি, কাঁপুনি দিচ্ছে রীতিমতো, বাইকে হাওয়াটা লাগছে। গরম গরম চা খাচ্ছি। কলকাতা থেকে বহরমপুর মোটামুটি 210 কিলোমিটার মতো রাস্তা। ট্রেনেও আপনারা আসতে পারেন, ট্রেনে আপনার ভাগীরথী এক্সপ্রেস আছে, লালগোলা আছে। আর বাসে যদি আসতে চান তাহলে এসপ্ল্যানেড থেকে এসবিএসটিসি বা আপনার সিএসটিসি, প্রাইভেট বাস অনেক আছে, শ্যামলী পরিবহন, রুবি পরিবহন। বাট আমি ভাবলাম না, আমার এই বাইকেই আসবো, অ্যাডভেঞ্চার আর কি। বাট হাওয়াটা যখন দিচ্ছে এই ভেজা গায়ে, তখন আর অ্যাডভেঞ্চার মনে হচ্ছে না, মনে হচ্ছে শীতকালে জ্যাকেট না পরে গাড়ি চালাচ্ছি। তো অবশেষে মোটামুটি যুদ্ধ জয় করে আমি আমার হোটেলে পৌঁছেছি। আমার হোটেল দ্য মোহন প্যালেস। বহরমপুরে 3টে থাকার মেন জায়গা আছে। একটা হচ্ছে রানীবাগান, একটা হচ্ছে আপনার লালদিঘি, আর আরেকটা হচ্ছে খাগড়াঘাট। তো আমি এই খাগড়াঘাটের সামনেই আর কি হোটেল নিয়েছি। আর এই দিকে হচ্ছে আপনার ভাগীরথী, একদম সামনে। আর আপনারা যদি হাজারদুয়ারির কাছে থাকতে চান তাহলে আপনারা লালবাগে থাকবেন, ওখানেও অনেক হোটেল আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কোনো চাপের কিছু নেই, একদম কনজেস্টেড রাস্তার সামনে হোটেল নয়। এখানে দেখুন বাইক রাখা আছে, আমার বাইকও এখানে পার্কিং করা আছে। আর এখানে আপনারা গাড়িও রেখে দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। রুমটাও বেশ ভালো, একদম মানে আমাকে সামনেই রুম দিয়েছেন। তো এখান দিয়ে ঢুকে আপনার সামনেই যে রুমটা, সেটাই হচ্ছে আমার। দিব্যি সুন্দর রুম। আমি এখানে অলরেডি আনপ্যাক করে ফেলেছি জিনিসপত্র। টিভি সমস্ত কিছু আছে। বিছানাটাও বেশ বড়, কোনো অসুবিধা হবে না। এখানে আপনার ওয়ার্ড্রপ দেওয়া আছে, জিনিসপত্র রেখে দিন এখানে। আর বাথরুমটাও একদম ঠিকঠাক। আর এই রুমটার জন্য আমি পেমেন্ট করছি হচ্ছে 1100 টাকার একটু বেশি পার নাইট। এটা আমি এমএমবি থেকে বুক করেছি, সুপার ডিলাক্স রুম। একদম ফাটাফাটি ডিল আর কি। সারাদিন কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি, মানে চা আর বিস্কিট, এই দুটো জিনিসের ওপরে আছি। আর সারাদিন বাইক চালিয়েছি। এসে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে একটা চিলি চিকেন, ক্যাপসিকাম ছাড়া, কারণ আমি ক্যাপসিকাম খেতে পারি না। বোনলেস চিলি চিকেন। আগে একটা খাই, কারণ হচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছে। রাত 10:40 বাজে। এবার চললাম ডিনারে। ডিনারে বলেছি চিকেন উইথ বয়েলড ভেজিটেবলস। সেকেন্ড ফ্লোরে হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, একদম সুন্দর সাজানো গোছানো সুন্দর রেস্টুরেন্ট। প্রচণ্ড ক্লান্ত। তো আপনাদেরকে এক ঝলক খাবারটা দেখিয়ে দিচ্ছি, বাট দেখে আমি বুঝতেই পারছি ঠিকঠাক আছে। এই হচ্ছে চিকেন উইথ ভেজিটেবলস, এটাকে বলা যেতে পারে চিকেন উইথ ভেজিটেবলস, কারণ আমি এখানে বড় বড় গাজরও দেখতে পাচ্ছি, এখানে আমি আপনার কর্নও দেখতে পাচ্ছি। আজকে রাত্রিরের জন্য কিন্তু গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। তো মাকসুদাবাদ থেকে গুড মর্নিং। একদম রৌদ্রোজ্জ্বল ঝকঝকে সকাল কিন্তু আজকে। কালকে ভয় পেয়ে গেছিলাম অত ঝড় বৃষ্টি দেখে। তো এই পিছনে হচ্ছে আমার দ্য হোটেল মোহন প্যালেস, যেখানে আমি আছি। আর সামনে হচ্ছে ভাগীরথী, এই যে দেখুন।
একদম হোটেল থেকে বেরিয়ে রাস্তা ক্রস করলেই কিন্তু সামনেই ভাগীরথী। মুর্শিদাবাদের গল্প বলার বেস্ট জায়গা হচ্ছে ভাগীরথীর তীরে দাঁড়িয়ে, কারণ এই নদীটা সবার থেকে বেশি কিন্তু মুর্শিদাবাদের হিস্ট্রি দেখেছে। তো আমি কিছুক্ষণ আগে বললাম মাকসুদাবাদ, এই মাকসুদাবাদ কেন বললাম, আপনারা ভাবছেন যে মুর্শিদাবাদে এসে মাকসুদাবাদ বলছে। 1700 শতক, সেই টাইমে দিল্লির মাসনাদে হচ্ছেন সম্রাট আকবর। এই জায়গাটার নাম ছিল তখন মাকসুদাবাদ, কারণ এখানে মাকসুদ নামের একজন ধনী ব্যবসায়ী থাকতেন। এরপর কি হলো, এরপর এন্ট্রি হচ্ছে মুর্শিদাবাদ জায়গাটার নাম, যার থেকে মুর্শিদাবাদ, মুর্শিদ কুলি খান। এবার এই মুর্শিদ কুলি খান কে ছিলেন? ইনি অ্যাকচুয়ালি কিন্তু ছিলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ পরিবারের ছেলে। ওনাকে একজন পার্সি ব্যবসায়ী কিনে নেন এবং ওনাকে মুসলিম হিসাবেই আর কি বড় করেন। তো ওনার মধ্যে এতটাই কোয়ালিটি ছিল যে উনি খুব তাড়াতাড়ি আর কি সম্রাট অরঙ্গজেবের নজরে চলে আসেন। এবং অরঙ্গজেব যেটা করেন সেটা হচ্ছে বাংলার দিওয়ান হিসাবে ওনাকে 1700 সালে এখানে পাঠিয়ে দেন। তখন কিন্তু বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল না, তখন ছিল হচ্ছে ঢাকা, বা তখনকার দিনে বলা হতো জাহাঙ্গীরনগর। তো ওই টাইমে বাংলার সুবেদার ছিলেন অরঙ্গজেবেরই নাতি আজিমুস শান। কিন্তু অরঙ্গজেব ওনার প্রতি খুব একটা খুশি ছিলেন না, কারণ ওনার জীবনধারা খুব রংচঙে আর কি লাইফস্টাইল লিড করতেন। সেইখানে আর কি মুর্শিদ কুলি খান ছিলেন একদম সিরিয়াস, ঠিকঠাক করে রাজস্ব আদায় করতেন। বাট যেটা হওয়ার সেটাই হলো, সেটা হচ্ছে দুজনের মধ্যে একটা টাসেল হলো, মুর্শিদ কুলি খান আর আজিমুস শানের মধ্যে। ইভেন শোনা যায় যে আজিমুস শান ওনাকে মারতেও চেয়েছিলেন মুর্শিদ কুলি খানকে ষড়যন্ত্র করে। তো মুর্শিদ কুলি খান তখন ঠিক করলেন যে এসব ঝামেলার মধ্যে দরকার নেই, এসব পার্টি পলিটিক্সের মধ্যে থাকার দরকার নেই, আমি একদম পুরো অফিসটাকে, দিওয়ানি দপ্তরটাকেই আর কি মুর্শিদাবাদে নিয়ে চলে আসি। এমনিও নদীর পাশে ব্যবসা বাণিজ্য করতে সুবিধেও হবে। তো উনি 1704 সালে ঢাকা থেকে নিয়ে চলে এলেন ওনার অফিসকে মুর্শিদাবাদে। তো অরঙ্গজেব এরপরে ওনার উপরে এতটাই খুশি হলেন, কারণ উনি কাজের ব্যাপারে এতটা সিরিয়াস ছিলেন, যে বললেন ঠিক আছে তুমি মাকসুদাবাদ থেকে একদম জায়গাটার নাম তোমার নামে করে দাও। তো তাই থেকে এখানকার নাম হলো হচ্ছে মুর্শিদাবাদ। তো এরপর সালটা হচ্ছে 1717, দিল্লির নবাব হচ্ছেন তখন ফারুক শিয়া। তো উনি মুর্শিদ কুলি খানের ট্যালেন্ট দেখে এতটাই খুশি হলেন, উনি বললেন যে চলো তোমাকে আমি একদম নবাব বানিয়ে দিচ্ছি। মানে উনি একধারে এখানকার সুবেদার হয়ে গেলেন, দ্বিতীয় হচ্ছে দিওয়ানি বা রাজস্ব আদায়ও কিন্তু ওনার কাছেই থাকলো। এবং তার সাথে যেটা হলো সেটা হচ্ছে ওনাকে উনি উপাধি দিলেন নবাব নাজিম, এবং সেই থেকেই কিন্তু এখানকার নবাবী প্রথার শুরু। তো পিছনে হচ্ছে হাজারদুয়ারির টিকিট কাউন্টার, টিকিট কেটে নিয়েছি, 25 টাকা হচ্ছে টিকিট। আর এই সামনে হচ্ছে হাজারদুয়ারি, আর এখানে হচ্ছে বাগান, আর দূরে হচ্ছে নিজামাত ইমামবাড়া। সামনে যে মিউজিয়াম আছে, আপনি টিকিট কেটে ওই মিউজিয়ামও দেখতে পারেন, বাট ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না মিউজিয়ামের ভেতরে। আমরা অনেকেই ভাবি যে এই হাজারদুয়ারি তৈরি করেছিলেন বা এই হাজারদুয়ারি ছিল সিরাজদৌল্লার প্রাসাদ, কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল। হাজারদুয়ারি তৈরি হয়েছিল সিরাজ মারা যাওয়ার 80 বছর বাদে, মানে সিরাজ কোনোদিন দেখেও যেতে পারেননি যে হাজারদুয়ারি আছে। তো এই বিল্ডিংটা তৈরি করেছিলেন নবাব হুমায়ুন ঝা, আর পিছন থেকে মদত ছিল ব্রিটিশারদের। এর পিছনে একটা বিশাল বড় কারণ আছে, মানে পয়সাটা ডেফিনেটলি দিয়েছিলেন হচ্ছে হুমায়ুন ঝা। কিন্তু ব্রিটিশাররা কেন চেয়েছিলেন এই বিল্ডিংটা হোক, কারণ হচ্ছে ওনারা পলাশির যুদ্ধে সিরাজের ওপর যে এই বিশাল বড় ভিক্টরি, এইটাকে আর কি চিরস্মরণীয় করে রেখে দিয়ে যেতে চেয়েছিলেন বাংলায়। আর সেই জন্যই এই হাজারদুয়ারি তৈরি হয়েছিল। হাজারদুয়ারি কথাটা কোথা থেকে এসছে? এই বিল্ডিংটার ভেতরে 1000টা দরজা আছে, তার ভেতরে 900টা কিন্তু সত্যিকারের, আর 100টা একদম টোটালি মিথ্যে। মানে 100টা দরজা আর কি নেই দরজার মতো দেখতে। সেখানে একটা বিশাল বড় ঝাড়বাতি আছে, স্যান্ডেলিয়ার, যেটা কুইন ভিক্টোরিয়া নিজে দিয়েছিলেন। সিরাজের যে তলোয়ারটা ছিল সেটা কিন্তু এই হাজারদুয়ারির ভেতরেই রাখা আছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিরাজকে যে ছুরিটা দিয়ে মারা হয়েছিল, মোহাম্মদ বেগ মিরানের আদেশে মেরেছিল যে সিরাজকে, বিখ্যাত খঞ্জর কিন্তু এখানেই রাখা আছে। তো আমি এখানে ঘুরে ঘুরে এইসব আপনাদের জন্য রেকর্ড করছিলাম, আর এই ভাইগুলোর সাথে দেখা হলো, এরাও ঘুরতে এসছে। কাহা সে আয়ে হো আপ লোগ? ফারাক্কা সে। ফারাক্কা থেকে সবাই ঘুরতে এসছে, এই জাস্ট ঈদ গেছে, এখন ঈদের ছুটিতে। তো চলো, খুব ভালো লাগলো দেখা হয়ে, ভালো থেকো, চলো টাটা। তো আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে নিজামাত ইমামবাড়া। এর পিছনেও কিন্তু একটা গল্প আছে, মানে এই বাগানটাতে যা যা আপনি দেখতে পাবেন সব কিছুর পিছনে একটা করে হিস্ট্রি আছে। তো এই যে ইমামবাড়াটা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এখানে 1747-48 সালে সিরাজ তখনও প্রিন্স, মানে তখনও কিন্তু নবাব হয়ে ওঠেননি, উনি একটা খুব সুন্দর ইমামবাড়া বানিয়েছিলেন কাঠ দিয়ে।
বাট পরবর্তী ক্ষেত্রে অনেক পরে মানে সিরাজ মারা যাওয়ার 90 বছর বাদে ওটা আর কি মহরমের সময় আগুনে পুড়ে যায়। তো এরপর যেটা হলো সেটা হচ্ছে তখন নবাব ছিলেন হচ্ছে ফেরাদুন ঝা। উনি বললেন আমি সেম জায়গাতে সিরাজ যা বানিয়েছিল তার থেকেও বড় একটা ইমামবাড়া তৈরি করব। তো উনি তখনকার দিনে 6 লক্ষ টাকা খরচা করে এই ইমামবাড়াটা বানান। আর এতটাই বড় ইমামবাড়াটা বানান যে এশিয়ার সর্ববৃহৎ ইমামবাড়া হচ্ছে এই নিজামাত ইমামবাড়া। তবে হ্যাঁ, আপনি যদি ভাবেন এটার ভেতরে চাইলেই যে কোনো সময় ঢুকে যাওয়া যাবে, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে এটা বছরে শুধুমাত্র 10 দিনই খোলা থাকে, সেটাও হচ্ছে মহরমের সময়। আপনাদের বললাম যে এই যে নিজামাত ইমামবাড়ার জায়গায় সিরাজ যে ইমামবাড়াটা তৈরি করেছিলেন ওটা পুরোপুরি আগুনে ধ্বংস হয়ে গেছিল। যেটা ধ্বংস হয়নি সেটা হচ্ছে একটা ভালোবাসার ইতিহাস। সিরাজের তার মায়ের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা ছিল সেটার কিন্তু এক্সাম্পল হচ্ছে এইটা। সিরাজের মা আমিনা বেগমের খুব ইচ্ছে ছিল যে উনি মক্কায় যাবেন হজ করতে, বাট উনি যেতে পারেননি, পলিটিক্যাল সিচুয়েশন যা ছিল সবকিছু মিলিয়ে ওনার যাওয়া হয়নি। তো সিরাজ তখন যেটা করেছিল সেটা হচ্ছে কারবালা আর মক্কা থেকে মাটি আনিয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছিলেন। এবার আরও একটা গল্প বলি। পিছনে হচ্ছে হাজারদুয়ারি, এদিকে হচ্ছে মদিনা মসজিদ, এদিকে হচ্ছে নিজামাত ইমামবাড়া। তার সামনে একটা কামান কিন্তু এদিকে মুখ করে রাখা আছে। এই কামানটার নাম হচ্ছে বাচ্চাওয়ালি তোপ। বলা হয় যে এই কামানটা 1200 থেকে 1400 শতকে গৌড়ের সুলতানদের ছিল। তারপরে এটাকে নিয়ে এসে এখানে ভাগীরথীর উত্তর পশ্চিম চরে ইছাগঞ্জ বলে একটা জায়গায় আর কি এটাকে রাখা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই কামানটাকে কিন্তু আজ পর্যন্ত একবারই ইউজ করা হয়েছে। আর সেই ইউজ করাটাতেও একটা মানে ভয়ঙ্কর ডিস্ট্রাকশন হয়েছিল, মানে যেটা শোনা যায় আর কি। সেটা হচ্ছে ওই যে একবার ইউজ করা হয়েছিল তাতে 10 মাইলের মধ্যে যত গর্ভবতী মহিলা ছিলেন তাদের কিন্তু প্রত্যেকের মিসক্যারেজ হয়, এত ভয়ঙ্কর আওয়াজ ছিল এই কামানটার। আমার পিছনে এখন আপনারা দেখছেন দ্য গ্রেট ক্লক টাওয়ার, বিশাল বড় একটা ঘড়ি। বিগ বেনের স্টাইলে আর কি এই ঘড়িটা তৈরি করা হয়েছিল। এটা ডিজাইন করেছিলেন সাদেক আলী, যিনি এই নিজামাত ইমামবাড়ারও আর্কিটেক্ট। আর বানিয়েছিলেন এই ঘড়িটা সাগর মিস্ত্রি বলে একজন বাঙালি ভদ্রলোক। বলা হয় এর পেন্ডুলাম এতটাই ভারী ছিল আর কি, যখন বাজতো ঘড়িটা ভয়ঙ্কর জোরে আওয়াজ হতো। মানে রাত্রির 12টার সময় আর কি পুরো 30 কিলোমিটার দূর থেকে এটার আওয়াজ শোনা যেত। আর একটা গল্প বলি, এটা হচ্ছে হাজারদুয়ারি। আর আমার পিছনে আপনারা দেখছেন ইয়েলো মস্ক, হলুদ মসজিদ বা জুরাদ মসজিদ। এই মসজিদটা তৈরি করেছিলেন নবাব সিরাজদৌল্লা। এর পিছনেও কিন্তু একটা কারণ আছে। সেটা হচ্ছে সিরাজ এই জন্য মসজিদটা তৈরি করেছিলেন যে যারা আর কি নদীর ঘাটে আসছেন এবং নামাজ পড়বেন তারা যাতে ইজিলি এখানে বসে নামাজ পড়তে পারেন, এবং নবাবদের যে ফ্যামিলি মেম্বার্স তারাও যাতে এখানে নামাজ পড়তে পারেন, সেই জন্য আর কি এই হলুদ মসজিদটা সিরাজ তৈরি করেছিলেন। অনেক কিছু কভার করতে হবে আজকে, ফটাফট এরপর বাইক নিয়ে বেরোবো, কারণ 10:30 বেজে গেছে। দারুণ সুন্দর লাগলো, মানে মনে হলো পুরো নবাবদের ইতিহাসটা আর কি এই বিল্ডিংটার সামনে দাঁড়ালে চোখের সামনে পুরো ভেসে আসছে। হাজারদুয়ারি থেকে বেরিয়ে এক্সিট গেট দিয়ে আপনি যদি বাঁদিকে চলে আসেন তাহলে দেখতে পাবেন এই ত্রিপোলিয়া গেট। তো ত্রিপোলিয়া গেট নামটা কেন? কারণ দেখুন 3টে আর্চ আছে, তো সেটা থেকেই আর কি নাম হচ্ছে ত্রিপোলিয়া গেট। এই গেটটা তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর জামাই সুজাউদ্দিন মোহাম্মদ খান। 1727 থেকে 1739 সালের মধ্যে এটা তৈরি হয়েছিল। আর এর ওপরে যদি দেখেন একটা বসার জায়গা আছে, এটা অ্যাকচুয়ালি নহবত খানা। এখানে আগে আপনার যারা সানাই বাজাতেন তারা বসতেন। নবাব যখন এই গেটের মধ্যে দিয়ে ঢুকতেন তখন তাকে অভ্যর্থনা জানানো হতো। তো মুর্শিদাবাদে এসে আপনি যদি নবাবের শহরে ঘোড়া না চড়লেন তাহলে আর কি চড়লেন? আমি একা চড়ছি না, কারণ অদ্ভুত দেখতে লাগবে, মেয়েকে বউকে তো নিয়ে আসেনি। বাট ত্রিপোলিয়া গেটের নিচেই কিন্তু এরকম ঘোড়া গাড়ি দাঁড়িয়ে থাকে। দাদা, আপনারা কোথায় ঘোড়া গাড়ি করে সাইট সিন হাজারদুয়ারি বাদ দিয়ে যে সমস্ত স্পটগুলো আছে আচ্ছা সমস্ত জায়গা আমরা ঐতিহাসিক গাড়ি মানে যানবাহন আর কি অ্যাবসলিউটলি একদম একটা আপনার নবাবী আমল থেকে চলে আসছে এটা। তো আপনারা টোটোতেও ঘুরতে পারেন, এবং নবাবের শহরে যদি নবাবের মতো ঘুরতে হয় তাহলে কিন্তু আপনারা ঘোড়া গাড়িতেও ঘুরতে পারেন। আমি ডেসক্রিপশনে কিন্তু দাদার নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন আগে থেকে। আমার সাথে মারজুদা আছেন, মারজু শেখ। মারজুদা, বলুন না, মানে যদি টোটো করে ঘুরতে হয় তাহলে কি ভাড়া আছে, কি কি দেখাবেন আপনি? আমরা টোটালে এই পার্টটা আপনার দেখাই। জাহান্তোসা কামান, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি, নরসিংপুর রাজবাড়ি, মির্জাফরের বাড়ি, নরসিংপুর আঁকড়া, জীবন্ত সমাধি দিয়ে হাজারদুয়ারিতে এনে নামাই। আমাদের পার হেড 130 টাকা পার হেড পড়ে। আর এমনি রিজার্ভ করে যদি আপনি রিজার্ভ করে ঘুরলে ওই দুজন যদি ঘুরে বা 500 টাকার মধ্যে ঘুরিয়ে দিই। হাজারদুয়ারি থেকে আপনি যদি 1 কিলোমিটার দূরে চলে আসেন দক্ষিণ দিকে, তাহলে এই বিশাল বড় আরেকটা গেট পাবেন। এটার নাম হচ্ছে সাউথ গেট বা দক্ষিণ দরওয়াজা। এটা বানিয়েছিলেন 1821 থেকে 1824 খ্রিস্টাব্দের মধ্যে
নবাব ওয়ালা জা। আপনারা যদি ওপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু নাহাবাত খানা আছে। মানে হাতির পিঠে হাওদাতে বসে নবাব যখন এই গেটের ভেতর দিয়ে ঢুকতেন তখন কিন্তু তাকে অভ্যর্থনা জানাবার জন্য ওই নহবাত খানা থেকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজতো। ওইদিকে হচ্ছে দক্ষিণ দরজা, আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নবাব সিরাজদৌল্লা পার্ক। মানে মুর্শিদাবাদে এসে নবাব সিরাজদৌল্লা পার্ক যদি না দেখবো, সিরাজের নামের পার্ক, তাহলে আর কি দেখলাম। বাট দুঃখের বিষয় এটাই, যেটা হচ্ছে তালা লাগানো আছে, একদম ভাগীরথীর হাওয়াটা আসছে, কারণ পার্কটার সামনেই হচ্ছে ভাগীরথী। আর ভেতরে আপনার সিরাজের স্ট্যাচুও দেখতে পাচ্ছি। ওই যে দেখুন এখান থেকে যদি দেখা যায় ওই দিকে আপনার সিরাজের স্ট্যাচুটা আছে। তো আমি যখন এলাম তখন তো বন্ধই পেলাম। আপনারা যখন আসবেন যদি খোলা থাকে ডেফিনেটলি মুর্শিদাবাদে এসে সিরাজের স্ট্যাচুর সামনে একটা ছবি তুলতেই পারেন। সিরাজদৌল্লা পার্ক থেকে আপনারা যদি 10 পা মতো আগে হেঁটে আসেন তাহলে আপনারা পাবেন এই সাদা মসজিদ। তো মনে করা হয় এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটা বানিয়েছিলেন স্বয়ং সিরাজদৌল্লা। এর যে মেন এন্ট্রান্সটা আছে সেটা কিন্তু ব্ল্যাক ব্যাসাল্ট পাথরের। আর মসজিদটার গায়ে কিন্তু পুরো যে শিল্পশৈলীটা সেটা কিন্তু ডেফিনেটলি 1800 শতকের শিল্পশৈলী। একদম সামনে ভাগীরথী বয়ে যাচ্ছে এবং তার সামনে এই সাদা মসজিদ। সাদা মসজিদ দেখার পরে আপনি যদি 20 পা মতো এগিয়ে আসেন তাহলে এখানে একটা ঘাট পাবেন, এবং এই ঘাটটার জাস্ট উল্টো দিকের বিল্ডিংটা দেখুন, সাদা রঙের, অসাধারণ দেখতে। এই বিল্ডিংটাকে নিউ প্যালেস বলা হয়, অ্যাকচুয়াল নাম হচ্ছে ওয়াসিফ মঞ্জিল। এই বিল্ডিংটা ছিল নবাব আসিফ আলী মির্জার। আগে ওনার যে বাড়িটা ছিল 1897 সালে পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, তাতে এখানে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে কিন্তু ওনার বাড়িও ছিল। তারপর 1902 থেকে 1904 সালের মধ্যে উনি এই বাড়িটা তৈরি করেন। এবং আসিফ আলী মির্জা এই ভদ্রলোক কিন্তু একদম মানে অন্যরকম ভদ্রলোক ছিলেন, অত্যন্ত শিক্ষিত মানুষ, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। আরও একটা কারণে এই আসিফ আলী মির্জা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানুষ, কারণ হচ্ছে 15ই আগস্ট 1947 সাল ভারত যখন স্বাধীনতা পেল, সমস্ত জায়গায় ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ উড়তে দেখা গেল, কিন্তু মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উড়ল কোনো একটা ভুলবশত। আসিফ আলী মির্জা ছিলেন সেই মানুষ যিনি নিজে দিল্লির সাথে কন্ট্যাক্ট করে 2 দিনের মধ্যে 17ই আগস্টের মধ্যে পাকিস্তানের ফ্ল্যাগ এখান থেকে রিমুভ করেছিলেন এবং ইন্ডিয়ার ফ্ল্যাগ এই মুর্শিদাবাদে উড়িয়েছিলেন। অসাধারণ বহু গুণ সম্পন্ন একজন ভদ্রলোক, এবং যত সুন্দর মানুষ তত সুন্দর কিন্তু তার বাড়িও। তো এখন চলে এসেছি যে জায়গায়, সেখানকার ইতিহাসটা কিন্তু ভয়ঙ্কর ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি আজিম উন্নিশার সমাধিতে। এই আজিম উন্নিশা ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে এবং নবাব সুজাউদ্দিনের ওয়াইফ। লোকমুখে এখানে প্রচলিত আছে যে এই আজিম উন্নিশার একটা অদ্ভুত স্বভাব হয়ে গেছিল। তো ওনার একসময় আর কি একটা জটিল রোগ হয়, হাকিমরা তখন বলেন যে এটা রোগটা সারতে পারে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের কলিজা বা লিভার খাওয়াতে হবে ওনাকে। শুরু হয় সেটা করা এবং উনি ঠিকও হয়ে যান, কিন্তু ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু ওনার এই অভ্যেসটা থেকে গেছিল। তো পরবর্তী ক্ষেত্রে মুর্শিদ কুলি খাঁ যখন ব্যাপারটা জানতে পারেন অত্যন্ত অভিমানী হয়ে পড়েন এবং লজ্জিত হয়ে পড়েন। তখন উনি আদেশ দেন যে তার মেয়েকে যাতে জীবন্ত কবর দেওয়া হয়। তো এখানে কিন্তু আজিম উন্নিশার যে সমাধিটা আছে বলা হয় যে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এখানে কিন্তু বলা হয় যে একটা অত্যন্ত সুন্দর মসজিদ তৈরি করা হয়েছিল, 3টে গম্বুজ বিশিষ্ট, কালো খড়ি চুন দিয়ে তৈরি করা হয়েছিল। মানে মুর্শিদাবাদের যত সুন্দর মসজিদ ছিল তার ভেতরে কিন্তু ওটা একটা ছিল। পরবর্তী ক্ষেত্রে ভাগীরথী তার গতিপথ পরিবর্তন করে এবং 1897 সালে ভূমিকম্পে বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয় মসজিদটা। এখন আর মসজিদটা নেই, বাট সমাধিটা কিন্তু এখনো আছে এই সিঁড়ির নিচে। তো এখানেও আর কি আমার যেখানেই যাই ছোট ছোট ভাইদের সাথে দেখা হয়ে যায়, এখানেও এতগুলো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই রোদের মধ্যে। তো সবকটা রোদের মধ্যে কিন্তু দল করে বেরিয়ে পড়েছে। কিছুদিন আগে ঈদ ছিল, আজকে কিন্তু সব দল বেঁধে বেরিয়ে পড়েছে, মজা করছে। কি মজা হচ্ছে? আচ্ছা, আজিম উন্নিশার সমাধি থেকে আপনারা যদি একটু সামনের দিকে এগোন কাঠগোলার বাগানের দিকে, তাহলে কিন্তু আপনারা মির্জাফরের সমাধি দেখতে পারবেন। মির্জাফর এবং তার পরিবারের 1100 সমাধি কিন্তু এই ভেতরে আছে। ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটের দাম হচ্ছে 10 টাকা। আমি টিকিট কেটে নিয়েছি, চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক। অফকোর্স ভালো লাগুক না লাগুক ইতিহাসের একটা পার্ট। সিরাজদৌল্লা হোক, পলাশির যুদ্ধ হোক, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, মির্জাফর, মীর কাসেম, মিরন, এদের প্রত্যেকের নাম জড়িয়ে। আর সেই মির্জাফরের সমাধির পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, বোঝা কিন্তু খুব শক্ত, কোনো মার্কিং করা নেই। আমি বেসিক্যালি গুগল থেকে ছবি দেখে এটাকে আইডেন্টিফাই করলাম।
আপনারা আমার ভিডিও থেকে আইডেন্টিফাই করে নিতে পারেন। আপনারা দেখবেন একদম পিছন দিকে চলে আসবেন, পিছন দিকে এসে আপনারা দেখবেন এই রকম স্ট্রাকচারের একটা কবর দেখতে পাবেন। আপনারা স্ট্রাকচারটা নোট করে নেবেন। এবার আবার পরের লোকেশনে যাওয়ার পালা। বাট ইতিহাসকে এত সামনে থেকে দেখে অদ্ভুত লাগছে আর কি। আমার পিছনে এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটাকে সবাই বলেন নামক হারাম দরওয়াজা বা দেউড়ি। অ্যাকচুয়ালি এখানে ভেতরে ছিল মির্জাফরের প্রাসাদ, জাফরগঞ্জ, আর এই দরজাটা ছিল মেন এন্ট্রেন্স। এবার মির্জাফরের ব্যাপারে আপনারা সবাই জানেন, তো নামক হারাম দরওয়াজা কেন বলে সেটাও আপনারা বুঝতে পারছেন। আর একটা জিনিস হচ্ছে, এইটার ভেতরে যে প্রাসাদ ছিল মির্জাফরের, সিরাজ যখন ধরা পড়ে তখন কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং মিরানের নির্দেশে মোহাম্মদ বেগ তাকে কিন্তু ছুরি দিয়ে এর ভেতরেই কিন্তু হত্যা করে। সেই জন্যই এই জায়গাটা হিস্টোরিক্যালি ভীষণ সিগনিফিক্যান্ট। অনেকে এই জায়গাটাকে অভিশপ্ত বলেন, আমি জানি না সেটার ব্যাপারে, লোকেরা বলা বলি করছিল। বাট এই জায়গাটা এই জন্য সিগনিফিক্যান্ট কারণ এর ভেতরে মির্জাফরের জাফরগঞ্জ প্রাসাদটা ছিল এবং সিরাজউদ্দৌলার শেষ পরিণতি কিন্তু ঠিক এই জায়গাতেই হয়েছিল। অনেক মানুষই এই জায়গাটাকে অ্যাভয়েড করেন বেসিক্যালি। সামনে আম গাছ আছে এবং একটু গেট দিয়ে ঢুকে এলে পিছনে এই মাজারটা আছে। আর পিছনে আপনারা যদি দেখেন, এদিকে পুরনো লাল ইটের একটা দেওয়াল দেখা যাচ্ছে। এইগুলো ছিল প্রাসাদের যে দেওয়ালটা, সেটা কিন্তু এইগুলো। তো জায়গাটা যেটা বললাম, আমি আসতে শুনছিলাম, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা অ্যাভয়েড করেন। বাট ইতিহাস তো ইতিহাসই হয়, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা আমাদের নেই। তো আমি তাই জন্য নামক হারাম দেউড়ি দিয়ে ঢুকে এই মাজারটা দেখে গেলাম। এবং জাফরগঞ্জের প্রাসাদ তো দেখতে পাবো না, কারণ হচ্ছে সেটা নেই আর এক্সিস্টই করে না। কিন্তু এই লাল ইটের যে দেওয়ালগুলো, সেই দেওয়ালটা দেখলাম। প্রচণ্ড রোদে কিন্তু ঘোরাঘুরি কোনো স্টপ নেই। আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার সাথে কোনো মিল পাচ্ছেন কোনো বিল্ডিংয়ের? অ্যাকচুয়ালি এই যে বিল্ডিংটা, এটার সাথে কিন্তু হাজারদুয়ারির কমপ্লিট একটা সাদৃশ্য আছে। আমি এখন চলে এসেছি নসিপুর রাজবাড়িতে, একদম হলুদ হাজারদুয়ারির মতো। এবং এই যে স্টেয়ার কেসটা যদি আপনারা দেখেন, হাজারদুয়ারির সামনে আপনাদেরকে যে সিঁড়িটা দেখালাম, এক্স্যাক্ট কিন্তু সেই রকম স্টেয়ার কেস। সামনে সিংহগুলো দেখুন, হাজারদুয়ারির সামনেও কিন্তু সিংহ ছিল, এখানেও কিন্তু এন্ট্রান্সে সিংহ। মানে পুরো রাজবাড়িটা কিন্তু হাজারদুয়ারির আদলে তৈরি। ভেতরটা একটু ঘুরে দেখা যাক। এই হচ্ছে এন্ট্রান্স। এই রাজবাড়িটার সাথে একজন মানুষের নাম কিন্তু জড়িয়ে, যার নাম হচ্ছে দেবীপাল সিংহ। দেবীপাল সিংহ ওই টাইমে যেটা করতেন, সেটা হচ্ছে ব্রিটিশদের হয়ে টাকা কালেক্ট করতেন, মানে রাজস্ব আদায় করতেন। এবং সেই কারণে উনি কিন্তু এখানকার যে চাষিরা ছিল তাদের ওপরে অমানবিক অত্যাচার করেছেন। সেই জন্য মানে উনি কুখ্যাত বেসিক্যালি। এতটাই অত্যাচারের সীমা ছিল যে ওয়ারেন হেস্টিংকে কিন্তু লন্ডনে পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে জবাবদিহি করতে হয়েছিল। দেবীপাল সিংহের এই যে চরম অত্যাচার, সেটা শুনে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট রীতিমতো হাঁ হয়ে গেছিল যে এই রকমও হতে পারে। বলা হয় রাজবাড়ির নিচে গুপ্ত সুড়ঙ্গও ছিল এবং হিডেন লকারও ছিল। সুড়ঙ্গ ছিল যাতে ব্রিটিশদের সাথে কোনো প্রবলেম হলে ওখান থেকে পালিয়ে যাওয়া যায়, আর হিডেন লকারগুলো ছিল যাতে এই বিপুল ধন সম্পত্তি লুকিয়ে রাখা যায়। আর আরেকটা আয়রানি হচ্ছে, ভেতরে অনেকগুলো মন্দির আছে। একটা দুর্গা দালান তো আছেই, প্লাস রাম সীতার একটা মন্দিরও আছে এবং উনি আবার রেগুলার পুজোও করতেন সেখানে। একদিকে অত্যাচার আর আরেক দিকে ধর্ম। মানে আমি রিয়েলি কনফিউজ ক্যারেক্টারটাকে নিয়ে। গাইড নেওয়া না নেওয়াটা নিজের পার্সোনাল ম্যাটার। এখানে কিন্তু দেখছি মোটামুটি একটা রীতিমতো কনসাস এফোর্ট দেওয়া হচ্ছে যাতে সবাই গাইড নেন। আমার এটা ঠিক লাগলো না। বলা হয় যে মুর্শিদাবাদ একটা টাইমে লন্ডনের থেকে বেশি ধনী ছিল। মানে লন্ডনের খুব ধনী ব্যক্তিদের কাছে যে টাকা পয়সাটা থাকতো আর কি, মুর্শিদাবাদের নর্মাল ব্যবসায়ীদের কাছে সেই টাকা পয়সাটা থাকতো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে হাউস অফ জগৎ সেট। এই জায়গাটা, এক্স্যাক্ট এই জায়গাটা ছিল এখানকার পাওয়ার হাউস। কারণ এইখানেই আর কি রূপোর বলুন, সোনার বলুন, স্বর্ণ মুদ্রার ট্যাঁকশাল, মিন্ট ছিল এই জায়গাটা। জগৎ সেট কিন্তু শুনতে লাগছে একজনের নাম, অ্যাকচুয়ালি কিন্তু এটা কোনো নাম নয়, এটা একটা উপাধি। এনারা ছিলেন জেন ব্যবসায়ী
তো এই জেন ব্যবসায়ীদেরকে এই উপাধিটা দেওয়া হয়েছিল, দিয়েছিলেন কে? সম্রাট মেহমুদ শাহ। বলা হয় যে এই ফ্যামিলির এত টাকা পয়সা ছিল, মানে ওনারা চাইলে আর কি ভাগীরথীর এদিক থেকে ওদিক পর্যন্ত সোনার উপর দিয়ে ব্রিজ বানিয়ে দিতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি, 1750 সালে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মূলধন ছিল তার থেকে বেশ অনেক গুণ আর কি বেশি টাকা পয়সা ছিল এই জগৎ শেঠ ফ্যামিলি। এখানে মাটির নিচে টানেল আছে, বলা হয় এই টানেলটা এই জগৎ শেঠের বাড়ি থেকে কাঠগোলা বাগান পর্যন্ত যায়। পুরো নিচে একটা সুড়ঙ্গ আছে যাতে বিভিন্ন ধরনের গোপন ব্যবসা বাণিজ্য চালানো যেত এবং বিভিন্ন গোপন কমিউনিকেশন ওখান দিয়ে করা যেত। এখন কিন্তু নিচে একটা মিউজিয়াম আছে, তো আমি মিউজিয়ামটাতে ঢুকছি, বাট ওখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না। ভেতরে আমি টানেলটা দেখলাম, সাদা টানেল, তার ভেতরে লাল আলো জ্বলছে। তবে হ্যাঁ, আমি শিওর যে টানেলটা তো অফকোর্স পুরো খোলা নেই, কিছুটা খোলা আছে। মানে চমকে দেওয়া ইতিহাস, যে আমরা ভাবি লন্ডনে এত টাকা আছে, ইউকেতে এত টাকা আছে, বাট এক সময় ভারত ছেড়ে দিন আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের টাকা পয়সা ব্রিটিশারদের থেকে বেশি ছিল। সেটা নিয়ে একটু মনে মনে গর্ব হচ্ছে। একটার পর একটা লোকেশন কভার করছি। এখন চলে এসেছি এমন একটা জায়গায় যেটা আজ থেকে 150 বছর আগে বেসিক্যালি ছিল হচ্ছে, আজকে আমরা যাকে বলি লাক্সারি রিসর্ট। তো আমি এখন চলে এসেছি কাঠগোলা বাগানে। আমার পিছনে যে নহবতখানা বা মেন এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3 তলা, এবং সেম কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই হয়। যখন অতিথিরা আসতেন তখন ওপর থেকে পুষ্পবৃষ্টি করা হতো এবং ওপরে আপনার নাগাড়া, সানাই এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হতো অভ্যর্থনা দেওয়ার জন্য। তো চলুন, এত সুন্দর বাগান বাড়ি, রোদও বাইরে ভালোই, গাছের ছায়ায় ঘুরতে ভালোই লাগবে। বাইরে মারাত্মক গরম, আর এখানে মোটামুটি একদম ছায়ার মধ্যে দিয়ে হাঁটছি। এই দিকটায় হচ্ছে আমবাগান আর বিভিন্ন ধরনের গাছ। আচ্ছা, বলে রাখি, এই যে লাক্সারি রিসর্ট 150 বছরের পুরনো, এটা তৈরি করেছিলেন লক্ষ্মীপত সিং দুগার আর ধনপত সিং দুগার, 2 ভাই আর কি। এনারা জেন বিজনেসম্যান ছিলেন। ঢোকার মুখেই কিন্তু এরকম একটা স্টেপ ওয়েল আছে, 3 তলা স্টেপ ওয়েল। বলা হয় যে এটা আর কি আপনার ভাগীরথীর সাথে কিন্তু কানেক্টেড আছে। এছাড়াও এই কাঠগোলা বাগানে কিন্তু সুড়ঙ্গও আছে। বলা হয় ওই সুড়ঙ্গ কিন্তু জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যেত, মানে ওনাদের যে আর্থিক লেনদেন হতো বা বিভিন্ন ধরনের গোপন মিটিং হতো সেগুলোর জন্য কিন্তু ওই সুড়ঙ্গ ব্যবহার করা হতো। খুব রহস্যময় একটা জায়গা। আর একটা ট্রেন্ড আমি দেখছি যে এখানে কিন্তু মোটামুটি যারা ধনী ব্যক্তি ছিলেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু নিচে সুড়ঙ্গ আছে। আর এই স্টেপওয়েলের উল্টো দিকে হচ্ছে পাখি আর মাছের ঘর। বলা হয় যে এখানে একটা ফুল ফ্লেজেড চিড়িয়াখানা ছিল, মানে সেখানে বাঘ, সিংহ, পাখি, বিভিন্ন ধরনের পশু এবং পাখি এখানে থাকতো। মানে ভেবে দেখুন বৈভব কোন লেভেলে গেলে একটা বাড়ির মধ্যে এত কিছু থাকতে পারে। এটাই হচ্ছে কাঠগোলা বাগানের মেন বিল্ডিং। এই 30 একর জায়গা জুড়ে বলা হয় একসময় কাঠগোলাপের চাষ করা হতো, সেই থেকে এই নামটা হয়েছে কাঠগোলার বাগান। মানে টাকা পয়সা কোন লেভেলের থাকলে এই ধরনের একটা বাড়ি বানানো যায়। শুধু বাইরেটা না, ভেতরে একটা মিউজিয়াম আছে যেটা ওই দুগার ফ্যামিলির ইউজ করা বিভিন্ন রকমের জিনিস রাখা আছে। যেখানে আমার পিছনে যে পুকুরটা দেখছেন, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এবং আগেও ছিল। বলা হয় ব্রিটিশাররা এসে এই জায়গাটায়, মানে এই পুকুর পাড়ে বসে বেসিক্যালি পার্টি করতেন এবং এই মাছের খেলা দেখতেন। জাস্ট ভেবে দেখুন এই দুগার ফ্যামিলির প্রতিপত্তির ব্যাপার। নবাবরা আসছেন, ব্রিটিশাররা আসছেন, এখানে বসে পার্টি করছেন, এখানে মাছের খেলা দেখছেন। মানে কমপ্লিট একটা, মানে কি বলবো, পেন্ট হাউস টাইপ আর কি। পিছনে যে সাদা মন্দিরটা দেখছেন, এটা কিন্তু এই জায়গাকার আরেকটা শো স্টপার। এটা হচ্ছে আদিনাথ জৈন টেম্পল। জৈনদের তীর্থঙ্কর দেবতাদের প্রথম যে দেবতা আদিনাথ, তার এখানে কিন্তু পুজো করা হয়। বলে না পায়ের তলায় সরষে, আজকে মোটামুটি আমার পায়ের তলায় কিলো কিলো সরষে। একটার পর একটা লোকেশন কভার করছি। 4টে বাজতে চললো, আর এখন ঢুকে যাচ্ছি হচ্ছে কাটরা মসজিদে। মুর্শিদাবাদের প্রথম ল্যান্ডমার্ক যদি বলা হয় তাহলে হচ্ছে এই কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদ তৈরি করার পরে বেসিক্যালি একটা স্টেটমেন্ট দিতে চেয়েছিলেন, এবং সেই স্টেটমেন্টটার জন্যই উনি তৈরি করেছিলেন এই কাটরা মসজিদ। এবার ব্যাপার হচ্ছে কাটরা মসজিদ নামটা কোথা থেকে এসছে। কাটরা কথার অর্থ হলো মার্কেট। বলা হয় আগে এখানে বিশাল বড় একটা মার্কেট বসতো, বিভিন্ন জায়গাকার বিজনেসম্যানরা এখানেই আসতেন।
এবং সেই থেকেই এই জায়গাটার নাম ধীরে ধীরে হয়ে গেছে কাটরা মসজিদ। আমার পিছনে এই যে ছোট ছোট ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন দোতলা, এগুলো অ্যাকচুয়ালি থাকতেন হচ্ছে এখানে যারা বিজনেস করতে আসতেন সেই বিজনেসম্যানরা কিন্তু এইখানে থাকতেন। এবং কোরআন পাঠ করার জন্য যে শিক্ষার্থীরা আসতেন 700-রও বেশি শিক্ষার্থী কিন্তু এই ঘরগুলোতে থাকতে পারতেন। আর এই দিকে দেখুন, এদিকে একটা বড় মিনার আপনারা দেখতে পাচ্ছেন, আর এদিকেও আর একটা বড় মিনার আছে। আর চারদিকে দেখুন খুব সুন্দর বাগান করা আছে, সুন্দর বাগান দিয়ে ঘেরা মুর্শিদ কুলি খাঁর স্বপ্নের মসজিদ কাটরা মসজিদ। জাস্ট এখানে প্যাসেজটা দেখুন, বিশাল বড় একটা জায়গা। তো এই যে প্যাসেজটা, বাজারটা আমার যদ্দূর সম্ভব মনে হয় এইখানেই বসতো। দারুণ সুন্দর লাগছে, মানে আর কি একটা এত বড় জায়গার মাঝখানে, মানে ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছি। মুর্শিদ কুলি খাঁর তৈরি করা জিনিস এখন মুর্শিদাবাদে খুব কমই পাওয়া যাবে, কিন্তু যেটা আজও আছে সেটা হচ্ছে এই কাটরা মসজিদ। বিশাল বড় যে আপনার খোলা এরিয়াটা দেখালাম, সেটা থেকে একটু বেরিয়ে এলে আপনারা এই সাদা রঙের যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা পড়বে। গেটটা দিয়ে ভেতরে ঢুকে এলে আপনার এরকম সুন্দর একটা বাগান করা আছে। এখানেই কিন্তু হচ্ছে এই শহরের যিনি স্থপতি, যিনি প্রথম নবাব নিজাম, তার সমাধি কিন্তু এখানেই। তো ছোটবেলা থেকেই বাবা মা একটা কথা বলেন যে তুমি কি করলে, কত টাকা ইনকাম করলে সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি মানুষ হিসাবে কত বড় হলে, তোমার মন কত বড় হলো। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদ কুলি খাঁর ফাইনাল রেস্টিং প্লেস। এবার এই জায়গাটা আমার কাছে এত স্পেশাল কেন? ইনি এত বড় একজন মানুষ হয়ে, এত বিদ্বান একজন মানুষ হয়ে, এত বড় ক্ষমতাশালী একজন মানুষ হয়ে ওনার সমাধিটা বানিয়েছেন কোথায়? একটা সিঁড়ির নিচে, যেখান দিয়ে সারাক্ষণ মানুষেরা যাতায়াত করছেন। এর পিছনে বোঝা যায় যে উনি কতটা ডাউন টু আর্থ ছিলেন। একজন নবাব, জাঁকজমকপূর্ণ তার লাস্ট রেস্টিং প্লেস হবে, দামি দামি জিনিসে ভর্তি থাকবে। উনি জাস্ট সামান্য একটু জিনিস চেয়েছিলেন, সেটা হচ্ছে মসজিদে যারা কোরআন পড়তে আসবে, মসজিদে যে পুণ্যার্থীরা আসবে, তারা যেন তার ওপর দিয়ে হেঁটে যান, তাদের পদধূলি যেন সারা জীবন ওনার কবরের ওপরে পড়ে। চলে এসেছি পরের লোকেশনে। আমার সামনে একটা বিশাল বড় কামান দেখতে পাচ্ছেন, 17 ফুটের কামান আর 7 টন ওজন। এই কামানটার নাম হচ্ছে জাহান কোষা কামান। তৈরি করেছিলেন একজন বাঙালি ভদ্রলোক, ঢাকার ভদ্রলোক, 1637 সালে। নাম হচ্ছে জনার্দন কর্মকার। এই কামানটা বেসিক্যালি অষ্টধাতুর তৈরি, তাই 400 বছর বাদেও কিন্তু একটুও জং পড়েনি এই কামানে। আর এই কামানটা একবার ফায়ার করার জন্য 17 কেজি বারুদ লাগতো। জাস্ট ভেবে দেখুন, 17 কেজি। আর একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে বলা হয় এই কামানটা একসময় অবহেলায় মাটিতে পড়েছিল, অশ্বত্থ গাছ গজিয়ে গেছিল, এবং এই 7 টনের কামানটা ওই অশ্বত্থ গাছের শিকড়বা করে জড়িয়ে প্রায় মাটি থেকে 4 ফুট ওপরে উঠে গেছিল। তারপর এটাকে আবার রিইনস্টেট করা হয় ঠিকঠাক করে, গাছপালা সরিয়ে। তো ঐতিহাসিক একটা নিদর্শন, বাঙালির হাতে তৈরি, ঢাকার বাঙালি, তৎকালীন জাহাঙ্গীরনগরের বাঙালি, জাহান কোষা কামান। সত্যি বিশ্বাস করুন, আমি মুর্শিদাবাদের কোনো ইতিহাসকে বাদ দিয়ে বাড়ি যেতে চাই না, তাই জন্য সকালবেলা থেকে ঘুরছি। এটা দেখুন, পুরো একটা পরিত্যক্ত স্ট্রাকচার, ভাঙা চোরা ইনকমপ্লিট একটা জায়গা। এই জায়গাটাকে বলা হয় ফুটো মসজিদ। 1740 সালে নবাব সরফরাজ খানের একটা অদ্ভুত ইচ্ছে হলো, এক রাতের মধ্যে 3টে গম্বুজ দেওয়া একটা মসজিদ বানাবেন। তো যথারীতি সেটা তো কখনোই সম্ভব নয়, এক রাতে একটা মসজিদ বানিয়ে দেওয়া, তাও 3টে গম্বুজ থাকবে তাতে। এটা কমপ্লিট হওয়ার আগেই আর কি সরফরাজ খান মারা গেছিলেন। আলীবর্দী খানের সাথে তার যুদ্ধ হয়েছিল, যুদ্ধে উনি সরফরাজ খানকে পরাজিত করেন এবং ডেফিনেটলি মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন। বাট এই মসজিদটা কিন্তু আজ পর্যন্ত কোনোদিনই কমপ্লিট হয়নি। এরকম জঙ্গলে ঘেরা একটা জায়গার মধ্যে, আগাছার মধ্যে ইনকমপ্লিট এই ফুটো মসজিদ আজও পড়ে আছে। জায়গাটাতে একটু ভয় ভয়ই করছে, ভূতের ভয় নয়। চারদিকে দেখুন এরকম বাঁশের জঙ্গল, পুরো বাঁশ গাছ হয়ে আছে, তার মাঝখানে এই মসজিদটা পুরোপুরি আগাছা আর জঙ্গলে ঘেরা। এখানে সাপের উপদ্রব থাকতেই পারে। ভেতরটায় ঢোকার একটা রাস্তা দেখতে পাচ্ছি, বাট বুঝতে পারছি না এই অ্যাডভেঞ্চারটা করা ঠিক হবে কিনা। তো যাই হোক, যখন রাস্তা আছে একটু অ্যাডভেঞ্চারও করা যেতেই পারে। তো এই হচ্ছে ফুটো মসজিদ, আপনাদেরকে একদম ভেতর থেকে দেখাচ্ছি। মুর্শিদাবাদের বলা যেতে পারে অফবিট লোকেশন, যেখানে আমি ছাড়া আর কেউ আসেনি, মানে কাউকেই দেখতে পাচ্ছি না, আজকে কেউ আসেনি। তো অসম্পূর্ণ
ফুটো মসজিদ। যাই হোক, সাপে ধরার আগেই এখান থেকে পালানো যাক। কোনো রকমে ওপরে উঠেছি, যেটা দিয়ে উঠেছি ওটা দিয়েই নামতে হবে। পা পিছনোর কিন্তু যথেষ্ট চান্স আছে, পা স্লিপ করার রেদার। তো নেমে যাই। চলে এসেছি মতিঝিলে, কিন্তু বাইরেটা টোটাল কেওস। মানে আপনাদের বাইরেটা দেখাচ্ছি, দেখুন পুরো টোটাল কেওস এখানে। এই হচ্ছে বাইরেটা। আমি ঝিলের দিকে যাব, আগে একটা মনুমেন্ট আছে ওটা দেখে নেবো। এখানে জাস্ট চারদিকে হোটেল, টোটো, অটো, মানে কাতারে কাতারে লোক। এখানে ভুলেও গাড়ি নিয়ে আসবেন না। আমি মুর্শিদাবাদে এসে কাল থেকে এই এত লোক একসাথে মনে হয় এখানেই দেখলাম। তো এখন মসজিদের ভেতরে ঢুকছি, মতিঝিলের সামনে যে মসজিদটা আছে। চলে এসেছি মতিঝিল জামা মসজিদে। আমার পিছনে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মসজিদ। এই মসজিদটা তৈরি করেছিলেন 1750 সালে আলীবর্দী খানের জামাই মোহাম্মদ নওয়াজিশ আলী খান। এই মোহাম্মদ নওয়াজিশ আলী খান এবং তার ওয়াইফ, যিনি আলীবর্দী খানের মেয়ে ঘসিটি বেগম, খুব নামকরা একটা ক্যারেক্টার। এনাদের কোনো সন্তান ছিল না। তখন এনারা ঘসিটি বেগমের যে ছোট বোন আমিনা বেগম, যিনি সিরাজের মা, তার থেকে একজন পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন, যার নাম ছিল একরাম উদ্দৌলা। মানে বেসিক্যালি সে কিন্তু সিরাজের ছোট ভাই ছিল। এবার যেটা হয় সেটা হচ্ছে একরাম উদ্দৌলার চিকেন পক্স হয়, এবং সেই স্মল পক্স থেকেই আর কি খুব কম বয়সে উনি মারা যান। তো ওনাদের কবর কিন্তু এখানেই আছে। এই যে সামনে কবরগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা হচ্ছে একরাম উদ্দৌলা, আর একটা হচ্ছে নওয়াজিশ আলী মোহাম্মদের। আমার পিছনে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মতিঝিল অক্সবো লেক। বেসিক্যালি ভাগীরথীরই একটা শাখা আর কি। এই পাশে একটা আপনার ইকো পার্ক আছে, আমি যেখানে যাচ্ছি না, কারণ জাস্ট ঈদ ছিল এবং ভয়ঙ্কর ভিড়। তো যেটা হয় সব জায়গায় গিয়ে আমার সাথে, সব পুচকেদের সাথে আমার দেখা হয়ে যায়। এই ভাইগুলো এসছে বহরমপুর থেকে ঘুরতে। ওরা কিন্তু ওই পার্কে, তোরা পার্কে গেছিলিস না রে? তো খুব ভিড় ছিল আজকে। সবে ঈদ গেছে আপনাদের বলছিলাম, খুব ভিড় বাইরেটায়। তো আমি পার্কে যাইনি। কিরকম পার্কটা একটু বল না, কি কি আছে রে পার্কে? বল কি কি আছে, মানে কি কি দেখলি পার্কে? গাছপালা আছে, ফুল গাছ আছে, অনেক মূর্তি টুর্তি আছে, বোটিং করা যায়। তো এইগুলো করতে পারবেন আপনারা, এই যে এরা করে এসছে। আপনারাও যদি চান এই পার্কে, ইকো পার্কে টিকিট কত করে নেয়? 30 টাকা করে টিকিট। তো খুব ভালো লাগলো রে তোদের সাথে, ভালো থাকিস। হ্যাঁ, চলো টাটা। আজকে আর ভিড় ঠেলে কোথাও যেতে ইচ্ছে করছে না, মোটামুটি যথেষ্ট কভার করে ফেলেছি। কালকে সকালবেলা একটা দারুণ জায়গায় যাব। আমার ইচ্ছে আছে ব্লগের লাস্ট লোকেশন ওটাকেই রাখার। জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। পরে আপনাদেরকে ওটার ব্যাপারেও বলবো। আগে এবার হোটেল যেতে হবে। সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, পুরো ঘেমে নিয়ে আছি। আগে গিয়ে ফ্রেশ হই। দুদিনের মুর্শিদাবাদ সফর আলটিমেটলি শেষ। বাট হ্যাঁ, কলকাতা পৌঁছবার আগে কিন্তু আরও দু একটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। ফার্স্টে যাব হচ্ছে খোশবাগ, যেখানে সিরাজের সমাধিটা আছে। আর তারপর ফেরার সময় যদি টাইম পারমিট করে, তাহলে যাওয়ার ইচ্ছে আছে হচ্ছে পলাশিতে, সেটাও আপনাদের দেখাবার ইচ্ছে আছে। তো এখন বাইক রেডি, অল সেট আপ ডান, এবার জাস্ট বেরিয়ে যেতে হবে। মোটামুটি 12 কিলোমিটার বাইক চালাবার পরে আলটিমেটলি পৌঁছে গেছি হচ্ছে খোশবাগে। এখানে 34 জনের সমাধি আছে। তার সাথে কিন্তু আলীবর্দী খাঁ, আর আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি। তো খোশবাগ খোলে হচ্ছে 8টার সময়, এখন 7:40 বাজে। এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যখন খোশবাগে আসবেন, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনারা লালবাগ সদর ঘাট থেকে লঞ্চে করে উল্টো দিকে চলে আসবেন। উল্টো দিকে এসে ওখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, একদম খোশবাগের গেটে আপনাকে ড্রপ করে দেবে। বাট আমি লঞ্চে বাইক তুলতে চাইনি, আর রাস্তাটাকেও এক্সপ্লোর করতে চেয়েছিলাম পুরো একদম গ্রামের মধ্যে দিয়ে। ফার্স্টে 2-3 কিলোমিটার হাইওয়ে পড়লো, তারপরে কিন্তু একদম ফুল গ্রাম বাংলার ভেতর দিয়ে বাইক চালিয়ে খোশবাগে পৌঁছে গেছি। 8টা বাজে ঢুকে পড়েছি খোশবাগে। এখানে যে কবরগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা তো আপনাদেরকে বললামই, যেটা সেন্টার অফ অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি। তার সাথে তার দাদু আলীবর্দী খানের সমাধি, সিরাজের ওয়াইফ বা বেগম লুৎফুন্নেসার সমাধি, এছাড়াও সিরাজের মায়ের সমাধিও কিন্তু এখানে আছে। কিন্তু এত যে সমাধি আছে এখানে, ম্যাক্সিমামই কিন্তু নাম জানতে পারা যায় না। এবার চলে এসেছি সেই জায়গায় যেখানে সিরাজের সমাধি আছে। সিরাজদৌল্লার শেষ পরিণতিটা কীরকম ছিল? পলাশির যুদ্ধ শেষ হলো, সিরাজদৌল্লা পরাজিত হলেন,
উনি কিছুদিন গা ঢাকা দিলেন। তারপর শেষমেশ উনি তার ওয়াইফ লুৎফুন্নিসাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু প্রবলেম হলো একটা জায়গায় গিয়ে কিন্তু উনি ধরা পড়ে গেলেন। সিরাজ কিন্তু তখন সাধারণ মানুষের মতোই ড্রেস পরেছিলেন, মানে দেখে বোঝা যেত না। ওনার জুতো দেখে একজন ফকির আর কি ওনাকে চিনে নিয়েছিলেন, এবং তারপর কিন্তু তাকে নিয়ে চলে যাওয়া হয় জাফরগঞ্জে, যেখানে মীর জাফরের প্রাসাদ ছিল, যেটা আপনাদেরকে আমি আগে দেখিয়েছি। প্রাসাদ তো আর নেই, ভাঙা দরজাটা আছে। তারপর সেই জাফরগঞ্জে কয়েকদিন বন্দিদশা কাটাবার পরে মীর জাফরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদ বেগ নামে একজন সিরাজকে ছুরি দিয়ে খুন করেন। যে সমাধিটাকে দেখার জন্য এত দূর থেকে আসছি, এই আমার সামনেই কিন্তু শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, মানে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো। ইতিহাসকে আপনি একদম সামনে থেকে প্রত্যক্ষ করছেন। এই যে সামনে যে সমাধিটা দেখছেন, এটা কিন্তু নবাব আলীবর্দী খানের সমাধি, পুরো ব্ল্যাক গ্রানাইট পাথর দিয়ে, সিরাজের সমাধির জাস্ট পাশে। এই দিকে হচ্ছে নবাব আলীবর্দী খান আর সিরাজদৌল্লার সমাধি, আর ঠিক তার বিপরীতে হচ্ছে আপনারা একটা 3টে গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটা কিন্তু তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খান। এই সামনেটাতে মসজিদে হয়তো কোনো ফোয়ারা ছিল, জায়গাটা এখন ফাঁকাই পড়ে আছে। পুরো জায়গাটা শুধু ইতিহাস আর হারিয়ে যাওয়ার গল্প, বেসিক্যালি শুধুই স্মৃতি এই জায়গাটাতে। সিরাজ বলুন, আলীবর্দী খান বলুন, ঘাসিটি বেগম বলুন, আমিনা বেগম বলুন, লুৎফুন্নেসা বলুন, পুরোটাই আর কি স্মৃতি, পুরোটাই সমাধি। মানে ফেলে আসা মুর্শিদাবাদের সব গল্প কিন্তু এই একটা জায়গাতে একদম জমা হয়ে আছে। এবার যাচ্ছি হচ্ছে সিরাজের ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদটা দেখতে। মানে বেসিক্যালি একটা সাইন বোর্ড আছে, একটা গ্রামের ভেতরে আর কি বাইকটা রাখলাম, এখান থেকে আর বাইক সামনে যাবে না। আপনারা গুগলে দিলে কিন্তু দেখতে পাবেন সিরাজ হিল প্যালেস ওখানে দেখাচ্ছে। লোকজনের বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি, পুকুর পাড় দিয়ে যাচ্ছি, জানি না কেউ অবজেকশন করলে। কেউ আসে বলে মনে হয় না, একটা সাইনবোর্ড দেখার জন্য আর কেই বা আসবে। ওই সামনে মনে হচ্ছে বোর্ড লাগানো আছে, এখানে ঢোকার জায়গাও আছে। মাথাটা নিচু করে ঢুকে যাই, এই তো দেখতে পেয়ে গেছি। আর দেখি কোন জায়গাটাতে সিরাজের মেন প্রাসাদটা ছিল। এই তো লেখা আছে এখানে, এই যে দেখুন বোর্ড দিয়ে লেখা আছে। ভাবা যায় একটা ঐতিহাসিক জায়গা, সিরাজহিল মনসুরগঞ্জ প্রাসাদ। এই হচ্ছে সেই জায়গা যেখানে সিরাজদৌল্লার প্রাসাদ ছিল। আলীবর্দী খান সাদ করে তার নাতিকে খুব সুন্দর একটা প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। বলা হয় যে 3 দিকে কিন্তু ঝিল ছিল বা লেক ছিল, যখন রোদটা পড়তো চকচক করতো পুরো একদম। ওই থেকেই হীরা থেকে হীরাঝিল। এখানে দেখুন গাছের গায়ে একটা আনুমানিক ছবি লাগানো আছে, হীরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ। আপনাদের বলছিলাম লেক, এই যে দেখুন সামনে লেক। গৌড় থেকে বিভিন্ন রকমের জিনিস আনিয়ে এই প্রাসাদটা তৈরি করা হয়েছিল। ভাবতে পারছেন জাস্ট ভাগীরথী স্রোতে কোথায় বিলীন হয়ে গেছে। এটাই ভাগ্য যে জায়গাটাকে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করা গেছে। এখানে লেখা আছে 24শে জুন 1757, পলাশির যুদ্ধের পরের দিন শুক্রবার সিরাজ তার হীরাঝিল প্রাসাদে ফিরে এসেছিলেন। মানে এখানে এক একটা জিনিস পড়ছি আর গায়ে কাঁটা দিচ্ছে, যে ইতিহাসকে এত সামনে থেকে দেখছি একটা জঙ্গলের ভেতরে। বেসিক্যালি সবচেয়ে বড় জিনিস হচ্ছে সময় কিন্তু সমস্ত কিছু কেড়ে নেয়, দেয় আবার কেড়ে নেয়। যেখানে একসময় এত সুন্দর একটা প্রাসাদ ছিল, বাংলার নবাব যেখানে থাকতেন, আজ সেখানে কিন্তু শুধুই শূন্যতা, বাঁশঝাড়। আর দেখুন হাঁটতে হাঁটতে একদম ভাগীরথীর সামনে চলে এসেছি। আমি জানি না যে তখনও হীরাঝিলের সামনে দিয়ে ভাগীরথী বইতো কিনা, কারণ ডেফিনেটলি 250 বছরে নদী তার গতিপথ অনেকবার পরিবর্তন করেছে, আর সেই জন্যই আর কি এই প্রাসাদটা আজকে আর নেই। এই যে দেখুন এখানে কিন্তু এই যে এগুলো কিন্তু ইটের টুকরো, মানে ইটের স্ট্রাকচার। আমার মনে হয় এটা কিন্তু আপনার সেই হারিয়ে যাওয়া প্রাসাদেরই অংশ। একদম দেখুন ইটের স্ট্রাকচার, বোঝাই যাচ্ছে থাম জাতীয় কিছু ছিল। আমি এক্ষুনি যে স্ট্রাকচারটা দেখালাম এটা কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু। এখানে লেখা আছে দেখুন 220 মিটার এই স্ট্রাকচারটা গেছে, এবং মনে করা হয় যে এটা হীরাঝিলের একটা বারান্দার অংশ ছিল। নাম সম্ভবত ছিল এমতাজ মহল, মুঘল স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছিল। আর লেখা আছে যেটা, সেটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, মানে এটা মাটির নিচে কিন্তু 6 থেকে 7 ফিট পর্যন্ত গেছে। স্ট্রাকচারগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হয়, মানে প্রায় বোঝা যাচ্ছে না বললেই চলে। এই যে এই জায়গাটাতে দেখুন এখানেও কোনো খিলান জাতীয় কিছু ছিল। সামনের দিকে আরেকটু এগিয়ে দেখা যাক কি আছে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, ফেরার রাস্তাটা আবার চিনে ফিরতে হবে। তবে পুরো আপনি ফিল করতে পারবেন যে আপনি একটা ইটের স্ট্রাকচারের ওপর দিয়ে যাচ্ছেন, মাটির ওপর দিয়ে যাচ্ছেন না। এখানে একটা ছোট্ট রাস্তা করা আছে, চলুন সামনেটাতে এগিয়ে দেখা যাক
আর কি আছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার, আমি আর গেলাম না কারণ সময় কম। বাট এখানে হয়তো আপনারা কিচ্ছু দেখতে পাবেন না, কিচ্ছু নেই মানে আর কি, ওই ইটের স্ট্রাকচারগুলো আপনারা বুঝতে পারছেন, তাও ওই বোর্ডগুলো লাগানো আছে বলে। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ইতিহাস। আপনি যদি ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান, যে জায়গাটাতে সিরাজদৌল্লার প্রাসাদ ছিল, আপনি সেই জায়গাটা দিয়ে হাঁটছেন এবং প্রাসাদটা আজকে আর নেই, জাস্ট ধ্বংসাবশেষ দেখা গেছে। হিস্ট্রিতে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি হাইলি রেকমেন্ড করব, অবশ্যই আসবেন। তো এখন সোজা যাব আবার বহরমপুর। কারণটা হচ্ছে মুর্শিদাবাদে এলাম, বহরমপুরে এলাম, আর এখান থেকে বিখ্যাত ছানা বড়া নিয়ে গেলাম না, সেটা তো হতে পারে না, বাড়িতে তাহলে বিদ্রোহ হবে। তো আধ ঘন্টা বাইক চালিয়ে অবশেষে চলে এসেছি, কারণ ছানা বড়া কিনতেই হবে। পিছনে আপনারা দেখুন আনন্দ সুইটস। আমি যতজনকে জিজ্ঞেস করেছি এক কথায় কিন্তু এই দোকানটার নামই বলেছে। তো চলুন দেখি গিয়ে ছানা বড়া পাওয়া যাচ্ছে কিনা। আর একটা মিষ্টি কেনার ইচ্ছে আছে, মন্ডা। দাদা ছানা বড়া আছে আর মন্ডা আছে দাদা? এই হচ্ছে ছানা বড়া, একদম ওই আমাদের কালো জামের মতো দেখতে আর কি। আর মন্ডা হচ্ছে এইটা। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের এখানকার মিষ্টি আছে, একদম মানে কোনটা খাবেন আপনি ভাবতে পারবেন না। কিন্তু আমি এই ছানা বড়াটা কিনবো আর এই মন্ডাটাই কিনবো। আপনারা জানেন আমি মিষ্টি খাই না, কিন্তু মুর্শিদাবাদে এসে এখানকার আইকনিক এই ছানা বড়া যদি না খাই তাহলে তো ঘোরাটাও অসম্পূর্ণ হয়ে গেল। আপনারা বলবেন কালো জাম, এটা কিন্তু কালো জামের সাথে ডিফারেন্সটা হচ্ছে এই যে বাইরের কোটিংটা দেখছেন, এটা কিন্তু কালো জামের থেকে অনেক বেশি হার্ড। আর এর কারণটা হচ্ছে এটাকে ঘিতে আর কি আপনার এই ছানাটাকে ভাজা হয়, একদম ডিপ ফ্রাই করা হয়। তো তাই জন্য বাইরেটা আর কি ক্যারামেলের মতো হয়ে যায়, একদম শক্ত, কিন্তু ভেতরে একদম রসে ভর্তি। তো যাই হোক, খেয়ে দেখা যাক। খেতে কিন্তু আমাদের ওই কালো জামের মতোই। আর এই হচ্ছে এখানকার আরেকটা বিখ্যাত মিষ্টি, আমি একটা কামড় মেরেই দিয়েছি, এটার নাম হচ্ছে মন্ডা। মাখা সন্দেশ টাইপ দেখতে আর কি, একদম ওই মাখা সন্দেশ টাইপই বেসিক্যালি। জুন 1757, ইতিহাসের খাতায় কিন্তু বরাবর লেখা থাকবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পরাজয় এবং ব্রিটিশদের জয়, মীর জাফরের বিশ্বাসঘাতকতা, সব কিছু যেখানে ঘটেছিল এক্স্যাক্ট সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি। আমি এখন দাঁড়িয়ে আছি পলাশীর ব্যাটেল ফিল্ডে। পিছনে আপনারা যে মনুমেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটারই স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। আর এখানে সামনে দেখুন, এখানে সামনে সিরাজের একটা স্ট্যাচু করা আছে। জায়গাটাকে দেখে যদিও বোঝা যাবে না যে এটা একটা ব্যাটেল ফিল্ড, মানে এখানে পলাশীর যুদ্ধটা হয়েছিল, কারণ সেই যুদ্ধক্ষেত্রও নেই, চারদিকে বাড়ি দোকান সমস্ত কিছু হয়ে গেছে। বাট হ্যাঁ, এইটাই হচ্ছে সেই জায়গা, সেটাকে মার্ক করে রাখার জন্যই কিন্তু এই স্ট্যাচুটা আছে আর পিছনে ওই স্তম্ভটা বানানো হয়েছে। পলাশীর ব্যাটেল ফিল্ডের স্মৃতিসৌধটা আপনাদের দেখালাম, সিরাজের মূর্তিটাও দেখালাম। ওখান থেকে 800 মিটার আপনি যদি এগিয়ে আসেন, এটা কিন্তু পুরো পলাশীর ব্যাটেল ফিল্ড। তার মাঝখানে এখানে আপনার কিন্তু একটা স্মৃতিসৌধ করা আছে। আমার পিছনে দেখুন, এখানে আপনার লাল রঙের আর উপরে 3টে গম্বুজ আর কি সাদা রঙের। এই স্মৃতিসৌধটা হচ্ছে সিরাজের চিফ অফ আর্টিলারি মীর মদনের। মীর মদন ছিলেন সিরাজের কিন্তু অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ, অসম্ভব রকমের দেশপ্রেমী ছিলেন। এবং এখানে একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। এই পলাশীর যুদ্ধ যখন হচ্ছে 23শে জুন 1757 সাল, মীর মদন কিন্তু অদ্ভুত বীরত্ব দেখিয়েছিলেন। সিরাজ আগে থেকেই বুঝে গেছিলেন যে মীর জাফর তার সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করছে, সেই জন্য কিন্তু তিনি আগে থেকেই চিফ অফ আর্টিলারি করে দিয়েছিলেন মীর মদনকে। সেই দিন ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে পলাশীতে, মীর মদন গোলা বর্ষণ করে মোটামুটি শেষ করে দিচ্ছে। তখন কি হলো, হঠাৎ করে বিকালের দিকে বৃষ্টি চলে এলো। এবার বৃষ্টি চলে আসাতে কিন্তু ব্রিটিশ সেনা একটু পিছু হটলো। এইখানে একটা বড় প্রবলেম হয়ে গেছিলো, মানে মীর মদন যেরকমভাবে আক্রমণ চালাচ্ছিলেন সেটা যদি চলতে থাকতো তাহলে হয়তো যুদ্ধের ভাগ্যটা অন্যরকমও যেতে পারতো। কিন্তু এই বৃষ্টিতে মীর মদনের যে গোলা বারুদ এগুলো ছিল, এগুলো সমস্ত ভিজে যায়। ব্রিটিশাররা কিন্তু সেইখানে বুদ্ধিটা দেখিয়েছিল, তারা কিন্তু কভার করে রেখেছিল ওনাদের বারুদগুলো।
তো মীরমাদান ভাবেন যে বৃষ্টি হয়েছে, আমার যখন বারুদগুলো ভিজে গেছে হয়তো ব্রিটিশারদেরও ভিজে যাবে। এই টাইমে ব্রিটিশাররা আক্রমণটা করে, কারণ তারা যেহেতু বারুদগুলোকে চাপা দিয়ে রেখেছিল, কোনো ক্ষতি হয়নি। ভয়ঙ্কর রকমের গোলা বারুদ বর্ষণ শুরু হয় এবং মীরমাদানের তখন কিন্তু একটা পা উড়ে যায় এবং যুদ্ধক্ষেত্রেই তিনি প্রাণ হারান। সেখান থেকেই বেসিক্যালি পলাশির যুদ্ধের ভাগ্যটা নির্ধারণ হয়ে যায়। তো মীরমাদান মারা যাওয়ার পরে ওনার বডিটাকে পলাশির যুদ্ধ থেকে এখানে ফরিদপুর বলে একটা গ্রাম আছে, সেখানে নিয়ে গিয়ে সমাধিস্থ করা হয়। ওখানে একটা মাজারও আছে, বাট সেই মীরমাদানকে সম্মান দেখানোর জন্য পলাশির প্রান্তরে কিন্তু এই মনুমেন্টটা করা আছে। এই ট্রিপটা মানে এই মুর্শিদাবাদের ট্রিপটার শেষ করার এর থেকে বেটার জায়গা মনে হয় হতে পারতো না। মুর্শিদাবাদ মানেই মুর্শিদ কুলি খান, আলিবর্দী খান এবং সিরাজ। এইখানে পলাশির প্রান্তর থেকে আর কি এই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।